আমার ত্রিপুরার বন্ধুরা, আজকে সবাইকে উইশ ইউ অল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আবার আজকে একটা শোকেরও দিন। আজকে সবাই জানেন যে ফুলওয়ামাতে কি হয়েছে, এবং এই জন্য এটা ব্ল্যাক ডে হিসেবে পালন করা হচ্ছে। তো আইদার ওয়ে বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার এক সপ্তাহ পরে আসলাম কিছু কথাবার্তা নিয়ে, কারণ এত টপিক সৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন যে মানে মেনশন করে শেষ করা যাবে না। তো আমি স্টার্ট করছি এক একটা করে টপিক। প্রথমেই যেই কথাতে আসছি এটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন যে মস্তান নামে একটা ব্র্যান্ড, যেটা নাকি দেশি মদের ব্র্যান্ডের দোকান খোলা হয়েছে ছিনাইহানি এয়ারপোর্ট এলাকাতে। এবং আমি দেখলাম ছবিগুলো, যে একদিকে হচ্ছে দেশি মদের কাউন্টার, তারপরে বাইরে সুন্দর করে একটা সাইনবোর্ড লাগানো, তারপর মদের বোতলের মাঝখানে মা দুর্গার একটা ছবি ওখানে টাঙানো আছে ক্যালেন্ডারে। তো এটাই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ বিপ্লব দেবের হাতে বলতে পারেন। এই যে ছবিটা যারাই দেখেছেন, যে দেশি মদের লাইসেন্স দোকান ছিনাইহানির এয়ারপোর্ট এরিয়াতে আগরতলাতে খুলেছে, ওখানে দেখবেন যে সুন্দর করে অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে মস্তান ব্র্যান্ডের দেশি মদ। এবং দেশি মদের দোকানে বোতলগুলোর মাঝখানে মা দুর্গার সুন্দর করে ছবি ওখানে টাঙিয়ে রাখা হয়েছে। তো এটাই এখন ত্রিপুরার সংস্কৃতি এবং ত্রিপুরার ভবিষ্যৎ হতে যাচ্ছে, যদি যতদিন বিপ্লব দেব ক্ষমতায় থাকে। বেসিক্যালি এগুলো হচ্ছে বিহার ইউপি স্টাইলের রাজনীতি, যেখানে নাকি একদিকে যুব সমাজকে ড্রাগস, মদ এগুলো দিয়ে ভাসিয়ে দেওয়া হবে, আরেকদিকে আনএমপ্লয়মেন্ট থাকবে, যেখানে নাকি বেকার ছেলেমেয়েরা ওরা নাকি কোনো চাকরি বাকরি পাবে না। তো একদিকে মানুষ হতাশায় ভুগবে, চাকরি বাকরি নেই, চারিদিকে আনএমপ্লয়মেন্ট, আরেকদিকে এইভাবে মদের দোকান চারিদিকে আছে, তারপর ড্রাগের আউটলেট খোলা হয়েছে। তো আমি বিপ্লব দেবকে ধন্যবাদ জানাবো যে আপনি 3 বছরে কিছু করতে না পারেন, কিন্তু একটা জিনিস সাকসেসফুলি করেছেন, যেটা হচ্ছে ত্রিপুরার কোনায় কোনায় জাবা ট্যাবলেটের দোকান খোলা হয়েছে, জাবা ট্যাবলেটের সাপ্লাই, আর কোনায় কোনায় মদের দোকান আর দেশি মদের ভান্ডার। তো এই এই দিকটাতে বিপ্লব দেব অনেকটাই সাকসেসফুল বলবো ত্রিপুরাতে, যে কোনায় কোনায় মদ ছড়ানো এবং ড্রাগের ব্যবসাটা ছড়ানো, এটা এখন অবধি চলছে এটা। কিন্তু এতে যারা বিজেপিতেও আছেন, যারা নাকি ঠুটো জগন্নাথ হয়ে আছেন বা অন্ধভক্ত হয়ে আছেন বিপ্লব দেবের, যারা আমার কথা শুনছেন, আমার প্রশ্ন আপনাদের কাছে, ত্রিপুরার যুব সমাজকে এইভাবে যে আপনারা সবাই মিলে ধ্বংসের মুখে যে ঠেলে দিচ্ছেন, এইভাবে কোনায় কোনায় দেশি মদের দোকান লাইসেন্স দেওয়া হচ্ছে, চারিদিকে গাঁজা, জাবা ট্যাবলেট, চারিদিকে রমরমা, তো এতে ত্রিপুরার যুব সমাজ কোথায় যাচ্ছে? একে তো এমপ্লয়মেন্ট দিতে পারছেন না, প্রথম বছরে 50,000 সরকারি চাকরি, তারপরে 30 মাসে 7 লক্ষ চাকরি, তারপর বিপ্লব দেবের নিজের এগুলো কথা, এগুলো সব ওর নিজের ভিডিও। তো এইভাবে ত্রিপুরার মানুষকে প্রতারণা করে ক্ষমতায় এসে ভিশন ডকুমেন্টের মাধ্যমে তারপরে 3 বছরে কোনো কাজ না করে, তারপর চারিদিকে খালি মদের দোকান, দেশি মদের লাইসেন্স, চারিদিকে জাবা ট্যাবলেটের রমরমা। তো এখন কথা হচ্ছে বিপ্লব দেব এগুলো কেন করছে? কারণটা হলো যে ডেভেলপমেন্ট করে ত্রিপুরাতে ও ও কোনো রেভিনিউ বা কিছু জোগাড় করতে পারবে না, কারণ প্রত্যেকটা পার্টি চালাতে হলে খরচ হয়, আপনারা জানেন সবাই। তো এখন ড্রাগ, যারা নাকি গাজার ব্যাপারে বা যারা নাকি জাভা ট্যাবলেটের ব্যাপারে বা যারা নাকি এরকম দেশি মদের বিভিন্ন ধরনের চলছে এগুলো, এখান থেকে যে কমিশনটা আসছে বিপ্লব দেবদের কাছে, এটা দিয়ে ওরা ত্রিপুরায় চালাচ্ছে নিজেদের রাজনীতি, পার্টি, নিজেদের পকেট। আর এছাড়া একটা বড় একটা কমিশন ওদেরকে দিল্লিতে দিতে হচ্ছে। তো এইভাবে ও টিকে আছে বলতে পারেন। তা এখন কথা হচ্ছে, এই যে মস্তান ব্র্যান্ডের দেশি মদ ত্রিপুরা গভর্নমেন্টের লাইসেন্স পেয়ে গেল, এই মস্তান ব্র্যান্ডটা কে চালায়? এই মস্তান ব্র্যান্ডের পেছনে কে আছে দেশি মদের? এই মস্তান ব্র্যান্ডের পুরো মাথা এবং চালায় হচ্ছে বিপ্লব দেবের অনেক আগের পুরনো বন্ধু অঙ্কুশ বাজোরিয়া, দিল্লির। আপনারা সবাই আগে নাম শুনেছেন অঙ্কুশ বাজোরিয়ার।
ও বিভিন্ন রকমের ফ্রড কেসে রাজস্থানে চারিদিক থেকে ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কোটি কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে ও আর বাবা ভাই মিলে লুটেছে 16 কোটি টাকার মতো। ভুয়ো জমি দেখিয়ে লোন নিয়েছে 16 কোটি টাকা, তারপর হাওয়া হয়ে গেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এছাড়া অঙ্কুশ বাজোরিয়ার নামে রাজস্থান গভর্নমেন্ট থেকে ফ্রড কয়েকজন মানুষের থেকে টাকা নিয়ে দেয়নি, ওই ওই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো আছে। তারপরেও অঙ্কুশ বাজোরিয়াকে ত্রিপুরাতে দেশি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, বিদেশি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। 11টার মতো বোধহয় লাইসেন্সও পেয়েছে বোধহয় আউটলেট। তো এই হচ্ছে বিপ্লব দেবের কাণ্ড কারখানা। তো আপনারা বুঝতে পারছেন, যারা বিজেপিতে আছেন তারাও আপনারা কান খুলে শুনুন, আপনারা যাকে অন্ধভাবে সাপোর্ট করছেন ও কি করছে। ও এরকম অঙ্কুশ বাজুরিয়াদের মতো কিছু বাটপার, কিছু ফ্রড আছে, যাদেরকে নাকি মদের লাইসেন্স থেকে শুরু করে চারিদিকে এইভাবে দেওয়া হচ্ছে। সারা ত্রিপুরাতে কোনায় কোনায় যান, আপনারা ড্রাগ দেখবেন, আপনারা মদের দোকান তো দেখবেনই, এখন দেশি মদের লাইসেন্স দোকান আগরতলাতেই খুলে গেছে। তা এখন কথা হচ্ছে, সমাজে লিকুয়ার বা ড্রিঙ্কস এগুলো রেগুলেট করতে হয়। যারা নাকি গুড অ্যাডমিনিস্ট্রেশন, তারা এগুলোকে রেগুলেট করে, যাতে এটা সাধারণ বা যুব সমাজের মধ্যে, যাতে যুব সমাজটাকে যাতে না ধ্বংস করতে পারে। যুব সমাজ না, শুধু সমাজের সমগ্র অংশের মানুষই। কারণ যেই সমাজে নাকি কোনো চাকরি বাকরি নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, খালি বাটপারি আর জুমলাবাজি, তো সেই সমাজে হতাশাগ্রস্ত লোকেদের সংখ্যা তো দিনকে দিন বেড়েই চলবে না। তো যেখানে ইয়ং গ্রাজুয়েটরা গ্রাজুয়েট হচ্ছে, কোনো চাকরি নেই, গভর্নমেন্টে চাকরি নেই, বাইরে কোনো চাকরি নেই। তারপরে এক হচ্ছে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, মুখটা খুললে পরেই মিথ্যা কথা। হ্যাঁ, এই চাকরি দিয়েছে, আজকে দিয়েছে 96,000, এক সপ্তাহ আগে দিয়েছে 23,000 গভর্নমেন্ট চাকরি, অথচ কোনো কালে সে লিস্ট পাবলিশ করতে পারলো না। তো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের এখন পরিস্থিতি। যাদের চাকরিও ছিল, যেমন 10,330 থেকে শুরু করে বিভিন্ন কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ, এমনকি এসএসএ, ওদের এখন কিছু নেই। তো সবাই এখন হতাশাগ্রস্ত চারিদিকে। আর যারা নাকি নতুন গ্র্যাজুয়েট, আপনারা ডক্টর হন, আপনারা টিচার হন, আপনারা জানেন কি অবস্থা। টিএসআর থেকে অনেকে আমাকে ইমেল লিখেছে যে ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে আছে 2 বছর ধরে, কিন্তু ওরা জয়েন করতে পারছে না। তো আপনারা বুঝে যান যে এদের বাটপাড়ির লেভেলটা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে। একদিকে রতনলাল বিপ্লব দেবরা টাকার বিনিময়ে কিছু নিজেদের লোকজনকে কিছু চাকরি বাকরি দিচ্ছে, খুবই অল্প সংখ্যক। এমন না যে বিজেপিতে যারা আছে তারাই চাকরি পাচ্ছে। আপনারা তো শুনেছেন মুখ্যমন্ত্রীর কথা কদিন আগে, যে বলেছে 2030 অব্দি সবাইকে কষ্ট করতে হবে। এটা বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলা, যে 2023 অব্দি সবাইকে কষ্ট করতে হবে। তারপরে কষ্টের পরে এই সময়টার মধ্যে, মানে এখন থেকে 2023-এর মধ্যে, যারা বিজেপির কর্মী বা পৃষ্ঠা প্রমুখ বা যারা বিজেপির ওয়ার্কার, আপনারা বিপ্লবদের থেকে কোনো কিছু আশা করবেন না, কোনো চাকরি আশা করবেন না, কোনো লোন আশা করবেন না, কোনো কিছুই আশা করতে পারবেন না বিপ্লবদের থেকে। আপনারা ঝান্ডা উঠিয়ে, গেরুয়া কাপড় পরে, গলায় গেরুয়া গামছা ঝুলিয়ে জয় শ্রীরাম বলে চলতে থাকুন। তারপর দেখবেন 2023-এর পরে ও পালিয়ে গেছে দিল্লিতে, ও তো কোটি কোটি টাকা বানিয়েছে। তারপর আপনারা ঘোড়ার ডিম বেচবেন তারপর 2023-এর পরে। তো এই হতে যাচ্ছে। তো যারা বিজেপিতে আমার কথা শুনছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন বিপ্লব দেবের কথা কদিন আগে, যেখানে ও বলেছে যে আপনারা আমার থেকে, বিজেপি থেকে কোনো কিছু আশা করবেন না। 2023 অব্দি আপনারা কষ্ট করুন, আপনারা চাকরির আশা করবেন না, লোনের আশা করবেন না, কোনো কিছুরই আশা করবেন না, খালি কষ্ট করুন। কষ্ট করে 2023 অব্দি আপনারা ঝান্ডা ওড়ান, জয় শ্রীরাম বলুন, গেরুয়া লাল রঙের জামা পরে, নামাবলি পরে, গলায় ঝুলিয়ে আপনারা জয় শ্রীরাম বলে স্লোগান দিন, অন্ধভাবে চলুন। তারপর দেখবেন 2023-এ বিপ্লব দেব যখন পালিয়ে যাবে হেরে, তখন আপনারা ঘোড়ার ডিম বেচবেন। তো এই হবে আপনাদের পরিস্থিতি, যারা বিজেপিতে এখন আছেন। আমার কথা হয়তো আপনাদের পছন্দ হয় না, অনেক সময় হয়তো তেতো লাগে, কিন্তু কথাগুলো সত্যি। আপনারা চিন্তা, আর ত্রিপুরাতে তো বিজেপি বলে তো কেউ নেই, সবাই কংগ্রেস বা অন্যান্য পার্টি থেকে এসছেন। তো এখন কয়েক বছর ধরে তো ভেগ দলে তো হবে না যে জন্ম থেকে আপনারা বিজেপি বা আরএসএস ছিলেন। এইসব ভেগ ফেকে তো হবে না, আপনারা অন্য পার্টির লোক, যেহেতু আপনাদের নীতি নেই, ঢুকেছেন, আছেন,
এখন গেরুয়া কাপড় লাল কাপড় পরে জয় শ্রীরাম বলে চিৎকার করছেন। তারপর যেমন বিপ্লব দেব বলেছে কদিন আগে যে এখন কষ্ট করতে 2023 অব্দি কষ্ট করে এখন আপনারা আশা করবেন না কি চাকরি পাবেন, না লোন পাবেন, বা কোনো কিছু পাবেন। আমার দেখে দুঃখ হলো, হাসিও পেল যে বিজেপির একজন এমএলএ অতুল দেববর্মা কাঠ চুরি করতে গিয়ে ধরা পড়লো। তো এটা তো কি বলবো, মানে খুবই একটা হাস্যকর ব্যাপার। এই হাস্যকর ব্যাপারের কারণটা হচ্ছে গিয়ে যে আমি বলছি, ডিটেলসটা বলছি, এটা হচ্ছে, হ্যাঁ, তো এই কারণটা হচ্ছে গিয়ে বিজেপিতে 3-4 জন ছাড়া, তার মানে বিপ্লব দেব, প্রতিমা ভৌমিক, রতনলাল, এই গোষ্ঠী, মানে গোটা কয়েকজন ছাড়া বিজেপিতে যারা এখন ক্ষমতায় আছে তারা কেউই পয়সা করি কিছু বানাতে পারছে না। তা এখন দেখা যাচ্ছে যে বিজেপি এমএলএদের, ওদের না আছে পোস্ট, না আছে সোশ্যাল স্ট্যান্ডিং, না আছে ওদের ফান্ডিং, যেটা নাকি ওরা ওদের কনস্টিটিউশনের জন্য খরচ করতে পারবে। তো এটা খুবই মানে একটা হাস্যকর ব্যাপার, আবার দুঃখকরও। যে এটা হাস্যকর এই জন্য যে বিজেপির এক এমএলএ অতুল দেববর্মা কাঠ চুরি করতে গিয়ে ধরা পড়লেন, তাও আবার পুলিশের কাছে। তারপর পুলিশ পরিচয় জানতে পেরে ওটা ছেড়ে দিয়েছে। কিন্তু এটা হলো মানে হাস্যকর সাইডটা। এবার দুঃখের সাইডটা দেখুন, বিজেপির এমএলএদের রুলিং পার্টিতেও থেকে ওদের কোনো ইনকাম নেই, কোনো ফান্ডিং নেই, কিছু নেই। তো ওরা কি করবে? কার্ড স্মাগলিং করবে, কার্ড চুরি করবে। তারপর আপনারা জানেন যে কয়েক মাস আগে আগরতলার কি বলে রাজবাড়ির দিঘি থেকে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল আরেক নেতা। তো এটা হচ্ছে গিয়ে যে ওদের কোনো ইনকাম নেই, তো এদের কাছে কোনো অপশন নেই, এখন কিছু একটা করে তো খেতে হবে। কারণ অনেক স্বপ্ন দেখেছিল যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকলে বিজেপির সবার বাড়িতে সোনার ডিম আসবে, সবাই সুন্দরভাবে মানে কি বলবো অনেক ধনী হয়ে যাবে। হ্যাঁ, কিছু ধনী হয়েছে। আপনি যদি জাভা ট্যাবলেটের ব্যবসা করতে পারেন, গাঞ্জার রমরমা চাষ করতে পারেন, যেমন চলছে মোহনপুর বা বিভিন্ন বর্ডার এলাকাতে, বক্সনগর, ওখানে ওইসব জায়গাতে আপনারা দেখবেন, আপনারা যদি এসব করতে পারেন, গাঁজার চাষ করতে পারেন, জাভা ট্যাবলেট বিক্রি করতে পারেন, তাহলে বিপ্লব দেব থেকে আপনারা আশা করতে পারেন যে কিছুটা আপনারা পাবেন। তো এবার বন্ধুরা আমি এই টপিকে এসেছি, এটা হলো যে 10,300 দেশের অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। আপনাদের উদ্দেশ্যে আমার মেসেজ হবে, আপনারা আন্দোলনে অনেকটাই জয়ী হয়ে গেছেন। কারণ হচ্ছে যখন আপনারা সেক্রেটারিয়েট অবরোধ করেছিলেন কয়েক মাস আগে, বিপ্লব দেব আপনাদের ডাকতে বাধ্য হয়েছিল এবং অক্টোবরের 3 তারিখ আপনাদেরও প্রমিস দিতে বাধ্য হয়েছিল যে আপনাদের 2 মাসের মধ্যে সমস্যার সমাধান করবে। 2 মাসে তো পারেনি। ও এক পান দোকানও চালানোর যোগ্যতা নাই, ও কি করে গভর্নমেন্ট চালাবে? আর আপনাদের চাকরিও কোনো কালে দিতে পারবে না। তারপরে আপনারা যখন আন্দোলনে গেলেন সিটি সেন্টারে, তখন সে 2 মাস ধরে ভয়ে কাঁপছিল। সেটাও আপনাদের 10,300 দেশের টিচারদের আপনাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তারপর ও যখন দেখলো যে এবার 10,300 দেশ ওকে ঘিরে ফেলবে, সেক্রেটারিয়েট থেকে শুরু করে ওর বাড়ি ঘরে, তখনও কি করলো? কাপুরুষের মতো ও আবার দেখুন মজার জিনিস দেখুন, ও ত্রিপুরা পুলিশকে বিশ্বাস করে না। কিন্তু বিপ্লব দেব ভাবে যে ত্রিপুরা পুলিশের ভিতরে আগের সিপিএম এর সব লোকজন আছে, ওদের ফ্যামিলি। তো বিপ্লব দেব ত্রিপুরা পুলিশকে বিশ্বাস করে না। এই জন্য এই সিটি সেন্টারের সামনে 10,300 দেশের টেন্ট থেকে শুরু করে, চাল ডাল চুরি থেকে শুরু করে, টাকা পয়সা চুরি থেকে ও কাদের নামালো? ও প্যারামিলিটারি, সিআরপিএফ, ওদেরকে ও নিয়ে আসলো। কারণ হচ্ছে গিয়ে বিপ্লব দেব ত্রিপুরা পুলিশের উপর ভরসা নেই যে কথা বললে ওরা শুনবে, ওরকম কিছু নাই। তো 10,300 দেশের ভাই ও বোনেরা, আপনারা আপনাদের আন্দোলনে অনেকটাই জয়ী হয়ে গেছেন, আমি এটা বলবো। কারণ আপনাদের আন্দোলনের ভয়ে বিপ্লব দেব যে স্টেপগুলো নিয়েছে, বিশাল পরিমাণে পুলিশ বাহিনী নামিয়ে আপনাদের মেরেছে, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, 400-500 জনের রক্তপাত করিয়েছে। আপনাদের এই আন্দোলন বিফলে যাবে না। আপনারা আরো জোরদার আন্দোলন গড়ে তুলুন। ওরা রতনলাল, বিপ্লব দেব যেই সব সভাতে যাচ্ছে, যেখানেই যাচ্ছে, ওখানে গিয়ে ওদেরকে ঘিরে ধরুন।
ওদের নিজের প্রতিশ্রুতির ভিডিও ওদেরকে দেখান, যে এই যে আপনি বলেছিলেন অক্টোবরের 3 তারিখ, এই যে বলেছিলেন ভিশন ডকুমেন্টে, এই যে বলেছিলেন ভিডিওতে। এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিপ্লব দেব রতনলালকে এমনভাবে ঘিরে দাঁড়া, মানে এমনভাবে ওদেরকে সারাউন্ড করুন যে ওরা আগরতলাতে যাতে মুভমেন্ট না করতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, যারা আমাদের সমাজে না, যে কোনো সমাজেই পৃথিবীতে যারা নাকি প্রতিশ্রুতি দেয়, কথা দেয়, তারপর সেগুলো না রাখতে পারে, তার বিশেষ করে এত চাকরি দেবে এত লোকেদের, কিছুই করতে পারেনি, তো মানে হচ্ছে ওরা হচ্ছে বাটপার। তো আপনারা এখন বাটপারের খপ্পরে পড়েছেন, যেহেতু বাটপারের খপ্পরে পড়েছেন, তো এই জন্য 10,300 দেশের আপনাদের বলবো, আপনারা জোরদার আন্দোলন গড়ে তুলুন। আর 15 দিনের মধ্যে তো আপনারা হাইকোর্ট থেকেও জাজমেন্ট পাবেন যে গণতান্ত্রিকভাবে আপনাদের আন্দোলন করার রাইট আছে কি না। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনাদের উপর একবারও আঘাত এনেছে, আপনাদের ও একবার আঘাত করেছে এইভাবে অগণতান্ত্রিক কাপুরুষোচিত ভাবে, মানে একদমই বর্বরতার চূড়ান্ত যাকে বলে, যে সাধারণ মহিলা ছোট বাচ্চাদের লাঠি দিয়ে পিটিয়ে রক্তপাত ঘটিয়েছে বিপ্লব দেব। তো এ হচ্ছে আমাদের ত্রিপুরার গণতন্ত্রের শত্রু, ওকে কখনোই ক্ষমা করবেন না। আর যেহেতু এতটাই কাপুরুষ ভীতু, আপনাদের উপরে এইভাবে লাঠি চার্জ করে এইভাবে আপনাদের রক্তপাত ঘটিয়েছে, তাই ওকেও দেখান যে আপনাদের শক্তি কি। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা এমন জোরদার আন্দোলন আবার গড়ে তুলুন যে ও যাতে ভয়ে কেঁপে ওঠে, রতনলাল আর বিপ্লব দেব, ওরা যাতে বাধ্য হয় আপনাদের জন্য কিছু একটা করতে। ওদের প্রতিশ্রুতি, ওদের মুখ দিয়ে আবার জোর করে গেলান যাতে এরা আপনাদের জন্য কিছু করতে বাধ্য হয়। তো 10,300 দেশের ভাই বোনেরা, আমি বলবো আপনারা পুরোদমে শক্তি নিয়ে নামুন। আমি 100% শিওর আপনাদের কোর্ট চারিদিক থেকেও পারমিশন দেওয়া হবে র্যালির ওগুলো, কারণ এগুলো গণতান্ত্রিক অধিকার মানুষের আন্দোলন করা। আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন বা প্রোটেস্ট বা যে কোনো রকমের গ্রিভেন্সেস, ওইটাকে দমন করার জন্য 144 ধারা অ্যাপ্লাই করা ইলিগেল, এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে। তো যারা এই ত্রিপুরাতে এখন ডিএম এর পোস্টে আছেন বা আইএএস আইপিএস অফিসাররা আছেন, মিনিস্টাররা আছেন, মনে রাখবেন আপনারা যারাই অর্ডার দিয়েছিলেন 144 সেকশন 144 জারি করে 10,300 দেশের টেন্ট ভেঙে দিয়ে ওদেরকে সমস্ত কিছু ভাবে এভাবে মারপিট করাটা, এটা পুরোটাই ইলিগেল ছিল। এখন আইনের চাকা একটু দেরিতে ঘোরে, কিন্তু ঘোরে। তো এই জন্য আপনারা মনে রাখবেন, আপনারা আইএএস হন, আইপিএস হন, টিসিএস টিপিএস হন, বা এসপিওএস মানিকলাল দাসের মতো এরকম কি বলে ঘুষ খাওয়া পা চাটা এরকম আপনারা পুলিশ অফিসার হন, আপনারা কিন্তু মনে রাখবেন একদিন আপনাদের উর্দি থেকে তারাগুলো পড়ে যাবে। কারণ আপনারা এইভাবে যে 144 জারি করেছেন একটা শান্তিপূর্ণ প্রোটেস্টের উপর, এটা পুরো অগণতান্ত্রিক। এই না, শুধু সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, এইভাবে 144 ধারা জারি করা যায় না। 144 সেকশন জারি করতে গেলে কতগুলো কন্ডিশন সিচুয়েশন লাগে। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে এইভাবে মানে থামিয়ে দেওয়ার জন্য 144 সেকশন 144 জারি করাটা হচ্ছে ইলিগেল। এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এবং আমাদের স্টেটেও এখন যা আন্দোলন হবে আপনারা এটা মনে রাখবেন যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যতই 144 জারি করুক না কেন, দিস ইজ ইলিগেল। তো 10,300 দেশের ভাই বোনেরা, আপনাদের বললাম আপনাদের কি করতে হবে, আপনারা আন্দোলন গড়ে তুলুন। আমার কাছে আপনারা অনেকেই এসএসএ টিচাররা যোগাযোগ করেছেন, আপনাদের বলবো যে আপনারা কেউই চুপ করে বসে থাকবেন না, এদের থেকে কিছুই পাবেন না। আপনারা 10,300 দেশকে দেখুন, এইভাবে জোরদার আন্দোলন গড়ে তুলুন, ঘরে বসে থাকলে কিছুই পাবেন না। এই 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 হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমি বাকি টপিকগুলোতে এখন আসছি। প্রথম যেটাতে আমি আসছি, আজকের কথাগুলো বলছে যে আজকে বিপ্লব দেবের বিভিন্ন রকমের কথাবার্তাগুলো। হ্যাঁ, আজকে বলেছেন বিপ্লব বাবু যে ভোটে হারলে হারবো, এমনিতেও রাস্তায় ছিলাম, তারপরেও রাস্তায় থাকবো। হ্যাঁ, রাস্তায় তো অবশ্যই থাকতে হবে,
কারণ বাটপারি করে ক্ষমতায় আসলে পরে দুটো জিনিস হয়। প্রথমটা হচ্ছে বিশালগড় জেলে গিয়ে ওখানে হাফ প্যান্ট পরে থাকা, নয়তো রাস্তায় ঘোরা ভিখারি হয়ে, কারণ গণতন্ত্রে বাটপারি করে এভাবে বেশি দিন টেকা যায় না, তো রাস্তায় থাকতে হবে। এটা একদম ঠিক বলেছেন বিপ্লব বাবু, যে আপনি ভোটে হারলে হারবো, এমনিতেও রাস্তায় ছিলাম, তারপরেও রাস্তায়, হ্যাঁ রাস্তায় আপনি থাকবেন, দ্যাট ইজ গ্যারান্টেড। 3 বছরে যা বাটপারি করেছেন, যা 2 নাম্বারি করেছেন, যা স্ক্যাম করেছেন, ক্যান্সার ড্রাগ স্ক্যাম থেকে শুরু করে রিক্রুটমেন্ট, আপনার জেল এবং রাস্তায় থাকাটা মানে একদম গ্যারান্টেড বলতে পারেন কেউ। আর আরেকটা কথা বলি আমি, আচ্ছা আবার আজকে বিপ্লব দেব বলেছে উনি যদি এমএলএ না হতেন, তারপর সিএম বাই কাটিং যাতা, এগুলো কত টপিক বলবো মানে। আচ্ছা, তারপর আপনারা দেখেছেন বিপ্লব দেবের কালকের কথা, যে রবীন্দ্রভবনে বলছে যে বিজেপি অনেক বছর থাকবে, অপোজিশন পার্টি সিপিএম এর জামানত জব্দ হবে। তো এখন কথাটা হলো যে প্রত্যেকটা ইলেকশনে কি গুন্ডামি করে মানে বুথ রিগিং করে এইভাবে কি জেতা যায়? প্রত্যেকটা ইলেকশন কি গণতন্ত্র কি মরে গেছে? আর ত্রিপুরায় আমি এখন বলবো, যারাই আমার কথা শুনছেন, আপনারা কংগ্রেসে থাকুন, সিপিএম এ থাকুন, যে কোনো দলে থাকুন, এমনকি বিজেপিতেও যারা আছেন বিপ্লব দেবের উপর বিক্ষুব্ধ হয়ে, এটা বিশাল একটা সংখ্যা, আপনারা সবাই এই যে মানে ত্রিপুরাতে যে এই রকম যে একটা শনি যে এসছে, এই শনির বিরুদ্ধে আপনারা জেগে উঠুন। আপনারা সবাই মিলে যুদ্ধ করুন যাতে ত্রিপুরায় গণতন্ত্রটাকে যাতে ফিরিয়ে আনা যায়। আর অপোজিশন পার্টিদের উদ্দেশ্যে আমি বলবো যে বিপ্লব দেবকে প্রত্যেক দিনই দেখবেন যে বিভিন্ন মাঠে ময়দানে গিয়ে ও বুক ফুলিয়ে বলছে আবার 2023-এ ক্ষমতায় আসবে, তারপর 20-25 বছর ক্ষমতায় থাকবে। এটার কারণ হলো যে ও অলরেডি প্ল্যান করে নিয়েছে যে 2023-এ ইলেকশনটা কি করে করবে। তো 2023-এ আমি যেটা খবর পেয়েছি ওরই কাছের লোকেদের থেকে, কারণ বিপ্লব দেব তো জানে না যে ওর কাছের আশেপাশের লোক, ওর নিজের বাড়ি থেকে সেক্রেটারিয়েটে অফিসে কতজন লোক ওর বিরুদ্ধে আছে, কতজন লোক ক্ষোভে আছে। এবং ওদের থেকে যেটা শুনেছি এটা হলো গিয়ে যে 2023-এর ইলেকশনের 6-7 মাস আগে ঢালাও চাকরির অফার ছাড়া হবে ত্রিপুরাতে, ঢালাও অফার ছাড়া হবে। এই অফারগুলো মানুষ পেয়ে তারপর ফিল আপ করে, তারপর বিভিন্ন রকমের টেস্ট, ওগুলো প্রসিডিওর করতে করতে ইলেকশন চলে আসবে। কিছু মানুষ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, বেশিরভাগ পাবে না, কিন্তু সবার মনে একটা আশা থাকবে যে ওরা চাকরিতে জয়েন করছে। যেমন টিএসআর বা বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে 2 বছর ধরে অনেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে আছে। তো এই হচ্ছে ওর ফান্ডা বেসিক্যালি, যে ও এটাই করবে, মানুষকে এইভাবে প্রতারিত করে চাকরি দেবে করে এরকম কিছু করবে। দ্বিতীয়, সে যেটা করতে যাচ্ছে, যেই কারণে সে এত কনফিডেন্ট, প্রত্যেকটা সভাতে গিয়ে বলছে যে 2023-এ বিজেপি আসবে, যেমন রবীন্দ্রভবনে গতকাল না গত পরশু বললো যে জামানত জব্দ হয়ে যাবে সিপিএম এর, কোনো পার্টি আসতে পারবে না। হ্যাঁ, তো এত কিছু এত মানে কনফিডেন্টলি বলার কারণটাই হলো বিপ্লব দেবের যে ও কি করে রিগিং করবে, কি করে ভায়োলেন্স করবে বিহার ইউপি স্টাইলে, এটার পুরো ব্লুপ্রিন্ট হয়ে গেছে। ব্লুপ্রিন্টটা আপনাদের বলে দিচ্ছে কি হবে। ওরা ইলেকশনে 6-7 মাস আগে থেকেই টার্গেট করবে, যেমন ধরুন সিপিএম পার্টি বা কংগ্রেস পার্টি, যে পোলিং এজেন্ট কারা হবে বুথগুলোতে। তো এই পোলিং এজেন্টদের বাড়িঘর পোড়ানো, থ্রেট দেওয়া শুরু হবে। তো আপনারা দেখে নেবেন 2023-এর ইলেকশনের আগে যে সিপিএম বা কংগ্রেস পার্টি পোলিং এজেন্টই খুঁজে পাচ্ছে না, কারণ পোলিং এজেন্ট যেই হবে ওর হয়তো বাড়িঘরে আগুন লাগিয়ে দেবে। এই হলো সন্ত্রাস শুরু হবে। আরেকদিকে কি করবে, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন মেশিনারিকে দিয়ে ও কি করবে, এমন একটা পরিস্থিতির মানে এমন একটা পরিস্থিতি ও সৃষ্টি করবে যে মানুষ ওখানে অপোজিশন পার্টিতে দেখবেন ভোটে দাঁড়াতেই ভয় পাবে, ভোটের কয়েক মাস আগে ক্যাম্পেইন করা ওটাতেও ভয় পাবে। তারপর দেখবেন অলরেডি আপনারা জানেন সিপিএম কংগ্রেসের প্রচুর পার্টি অফিস চারিদিকে পোড়ানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, চারিদিকে একটা সন্ত্রাস চলছে, তো ওইটা আরো বাড়বে। এমন একটা অবস্থায় আসবে 2023-এর আগে, কয়েক মাস আগে, যে বিরোধী দল থেকে পোলিং এজেন্টের কেউ হতে চাইছে না ভয়ে,
যেটা নাকি আপনারা পঞ্চায়েত বা অন্যান্য ইলেকশনগুলোতে লক্ষ্য করেছেন, যেটা আপনারা এডিসি ইলেকশনও কিছুটা দেখবেন যখন হবে। কিন্তু 2023-এর ব্লু প্রিন্ট হচ্ছে এমন সন্ত্রাস শুরু হবে মানে 5-6 মাস আগে থেকে, যে কেউ পোলিং এজেন্ট হতে চাইবে না। তারপর বিরোধী দলের পতাকা নিয়ে মিছিল করা তো দূরে থাক, ওগুলো কিছুই করতে সাহস পাবে না গ্রামে গঞ্জ থেকে শহরে। তো এটা হতে যাচ্ছে। এবং এইভাবে যদি চলে, এবং বিরোধী দলে যারাই আছেন এখন, যারাই বিরোধী দলগুলোতে আছেন, যারা বিভিন্ন বিরোধী দলের বৃদ্ধ যারা লিডাররা এখন আছেন 70 ঊর্ধ্ব, বা আমি বলবো যারা বৃদ্ধ হয়ে গেছেন, আমি আপনাদের বলবো আপনাদের পার্টির 2023-এর ইলেকশনের কথা লক্ষ্য রেখে 2023-এর ইলেকশন আপনারা পার্টির বিভিন্ন দায়িত্বগুলো, ফাইট করার দায়িত্বগুলো ইয়ং জেনারেশনের কাছে ছেড়ে দিন। কারণ এখন থেকে আপনারা মনে রাখবেন, এটা বিরোধী দলদের উদ্দেশ্যে বলছি, আপনারা পতাকা নিয়ে তো বেরোতে পারবেনই না যতক্ষণ না পতাকার উপরে তো পতাকা থাকে, পতাকাতেও লাঠি থাকে। তো ওটা যতদিন না ব্যবহার করছেন এবং শুরু করছেন, ততদিন অবধি কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারবেন না। আর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন তখনই হয় যখন গণতন্ত্র জীবিত থাকে। যেমন 10,323 গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিল, কিন্তু ওদের উপরে এমন ভাবে ব্রুটাল অ্যাটাক হলো, যেখানে গণতন্ত্র আর কোথায় রইলো? এটা তো একটা মানে গুন্ডা মতো, মাফিয়ার মতো এসে ওদেরকে এইভাবে অ্যাটাক করা হলো, এবং ওদেরকে এইভাবে রক্তাক্ত করা হলো 400-500 জনকে। তো এটা কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রে গণতান্ত্রিক ভাবে আন্দোলন এবং গণতান্ত্রিক ভাবে আমাদের স্বাধিকার রক্ষা করা, এবং গণতান্ত্রিক ভাবে আমাদের রাইটস গুলো, ফ্রিডম অফ স্পিচ, আমাদের আন্দোলন করার অধিকার, এগুলো যদি গণতন্ত্র না দেয় বা গণতন্ত্র যেখানে নেই, সেখানে তো কোনো উপায় নেই। সেখানে যেভাবে ওরা করছে ওইভাবেই আপনাদের করতে হবে, পাল্টার বদলে পাল্টা, এইভাবে চলবে। তো ত্রিপুরার রাজনীতিতে আপনারা মনে রাখবেন, যারাই আমার কথা শুনছেন, যারা বিজেপিতেও আছেন, ছোট জগন্নাথ হয়ে আছেন, আপনারা হয়তো কেউই কোনো নমিনেশন বা টিকিট পাবেন না বিপ্লব দেব থেকে। আর এছাড়া যারা বিরোধী গোষ্ঠীতে আছেন, তারাও জানেন আপনারা হয়তো ইলেকশনে ক্যান্ডিডেটই দিতে পারবেন না, পোলিং এজেন্ট তো নাই, এরকম সন্ত্রাস শুরু হবে। তো এই জন্য আমি আগাম জানালাম, যাতে এখন থেকে আপনারা রেডি হতে পারেন, যে 2023-এর ইলেকশনের 1 বছর আগে থেকেই দেখবেন ত্রিপুরাতে কি হচ্ছে। এখন যা সন্ত্রাস হচ্ছে, এর 100 গুণ বাড়বে সন্ত্রাস। তো এই জন্য আপনারা সবাই শক্তিশালী হয়ে আপনারা সবাই ওইভাবে প্রস্তুতি নিন, যাতে যা হবে হবে, গণতন্ত্রকে ত্রিপুরায় যেভাবে হোক রক্ষা করতে হবে। তারপর হচ্ছে আমি কতগুলো টপিকে আসছি, টপিকে তো শেষ নেই, কারণ বিপ্লব দেব মুখ খোলে, আর এখানে আমি সপ্তাহে একদিন কটা টপিক আমি ধরবো। তো তারপর হচ্ছে গিয়ে, তারপর হচ্ছে, হ্যাঁ আচ্ছা, তারপর বিপ্লব দেব বলেছে ওর ব্রেন নাকি সিওর ব্রেন, ফেব্রুয়ারির 6 তারিখ। এটা নিয়ে নাই বলে, আপনারা জানেন ওর ব্রেন কিরকম। তারপর ত্রিপুরার ইকোনমি নাকি ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক বেটার, এটাও বলেছে 6 তারিখ। আপনারা জানেন ওর মুখ দিয়ে তো অনেক কিছুই বেরোয়, সবগুলো কভার করতে গেলে আমার 5-6 ঘন্টাতেও হবে না। তো তারপর আমি আসছি যে টপিকটাতে, এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতে এমজিএন রেগা কিভাবে অ্যাটাক করছে, মানে ওয়ার্কাররা, কারণ এরা কিছুই পাচ্ছে না। এবার একটা মজার জিনিস দেখবেন বিপ্লব দেবের আন্ডারে। আমি যেমন 1-2 লাইভ আগে রতনলালের গাজার যে সম্পদ, মানে গাজার মোহনপুরের যে ওর গাজা সাম্রাজ্যে যে এত খতিয়ান দিলাম, এখন ওদের কাজকর্ম একটু কমেছে, কিন্তু গাজা এবং এসব ব্যবসা কিন্তু চলছে। তো সারা ত্রিপুরাবাসী আপনারা জানেন যে বিজেপি এমএলএ অতুল দেববর্মা কাঠ চুরি করে, কাঠ স্মাগলিং করতে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতেই ধরা পড়েছে। তো এই হচ্ছে এখন প্রবলেম, যে চারিদিকে এরকম চুরি চামারি বাটপারি ছাড়া কোনো রাস্তা নেই। তারপর হচ্ছে গিয়ে প্রত্যেক দিন আপনারা দেখতে পাচ্ছেন, কালকেও এমবিবি লেকে ডেড বডি। তো এখন ত্রিপুরাতে যারা আছেন অপোজিশনে বা যারা বিজেপিতেও আছেন, আমার কথা শুনছেন বা শুনবেন,
আপনারা ত্রিপুরাতে এটা হচ্ছে নিউ নর্মাল, মানে ঘুম থেকে উঠেই শুনতে পাবেন মার্ডার চারিদিকে স্টেটে। তারপর আপনারা আস্তাবল ময়দানে যেখানে নাকি মঞ্চটা আছে ওটার ভেতরে যান, গেলে পরেই দেখতে পাবেন শয়ে শয়ে ড্রাগের সিরিঞ্জ চারিদিকে পড়ে আছে। তো সারা ত্রিপুরা রাজ্যে এখন কি হচ্ছে, এই পরিমাণে ড্রাগ আর মদ ছড়ানো হয়েছে যে একটা বিশাল একটা মানে একটা একটা বিশাল একটা মানে পার্সেন্টেজ বলবো যে যুব সমাজ কি করবে, চাকরি নেই বাকরি নেই কিছু নেই, কোনো রোজগার নেই। তো এখন ওরা এই ড্রাগস এবং লিকুয়ার, তো ন্যাচারালি এসব নিলে পরে মার্ডার ক্রাইমস তো এগুলো বাড়বেই। তো আপনারা এখন থেকে ত্রিপুরাবাসী যারা এখনো ভক্ত আছেন, যারা এখনো গেরুয়া রঙের নামাবলী বা শার্ট পরে জয় শ্রীরাম বলে চিৎকার দিচ্ছেন বিপ্লব দেবের পিছনে, আপনারা দেখতে থাকুন। প্রত্যেকদিন মার্ডার হবে, রেপ, এগুলো সব বাড়তেই থাকবে, কারণ প্রচুর পরিমাণে ড্রাগ ছড়ানো হয়েছে। তারপর দেখুন এই বাটপার কি বলেছে। এই বাটপার ফেব্রুয়ারির 11 তারিখ বলেছে যে সাবরুমের মৈত্রী বীজ থেকে নাকি 3 লাখের মতো রোজগার হবে। তো আপনারা তো জানেন যে রোজগার যখন ও বলে এটার মানে কি, মানে পুরোটাই বাটপারি, কিছুই হবে না। হুম তারপর আমি কত টপিক বলবো, মানে এত টপিক। এই যেমন শান্তির বাজারে বলেছে 11 তারিখ বিপ্লব দেব, দ্য বিজেপি উইল নেভার বি ডিফিটেড ইন ত্রিপুরা। বিজেপিকে ত্রিপুরায় কেউ ডিফিট করতে পারবে না। তো ঠিক আছে, দেখা যাবে কি হয়। কিন্তু বিপ্লব দেব মনে রাখবেন, ও যতই উল্টোপাল্টা বকুক, যাই কিছুই করুক, ও বেসিক্যালি ও একটু বোকা টাইপের। ওর পেটের ভিতরে কিছু কথা জমে থাকে না, ও বোকার মতো সব বলে দেয়। তো যখনই দেখবেন বিপ্লব দেব চিৎকার করে বলছে যে বিজেপি ছাড়া অন্য কোনো পার্টি ত্রিপুরায় ক্ষমতায় আসবে না এবং আমি মুখ্যমন্ত্রী থাকবো 20-25 বছর বা আরো বেশি, এটার মানে হলো যে ও কি করে সন্ত্রাস চালিয়ে, একদিকে সন্ত্রাস চালাবে আর এদিকে বুথগুলো রিগিং করবে, করে ও কিভাবে ক্ষমতা দখল করবে 2023-এ, এটারও ব্লু প্রিন্ট অলরেডি বানিয়ে ফেলেছে ও। বানানোতেই ওর মধ্যে এত সেলফ কনফিডেন্স যে প্রত্যেক দিনে ও বলছে অপোজিশন পার্টির জামানত জব্দ হবে, তারপর কি বলে বিজেপি ছাড়া কেউ আসবে না, আমি মুখ্যমন্ত্রী থাকবো, এই যে কথাগুলো বলছে বিপ্লব দেব, এটার মানে হলো যে ও অলরেডি ব্লু প্রিন্ট বানিয়ে ফেলেছে ও কি করতে যাচ্ছে 2023-এ। তো যাই হোক, আপনাদের কাছে আমি বলবো, দেখুন বিজেপিতে এতজন মিনিস্টার আছে, আমি তো কাউকে নিয়ে কথা বলি না, খালি এই দুই বাটপারকে নিয়ে কথা বলতে হয়, রতনলাল আর বিপ্লব দেব। তো আরেকটা আমি মজার একটা নিউজ দেখলাম, এটা এসছে ইউএনআই নিউজ এজেন্সি, ন্যাশনাল মিডিয়াতে এসছে, বিজেপি ওয়ান্টস টু রুল নেপাল এন্ড শ্রীলঙ্কা। তো দেখা যাচ্ছে বিপ্লব দেব বলেছে যে রবীন্দ্র ভবনে নাকি বলেছে কদিন আগে যে বিজেপি নেপাল আর শ্রীলঙ্কাতেও নাকি আসার প্ল্যানে আছে। আমি জানি না এগুলো বিপ্লব দেবকে কে বলে, কিন্তু ব্যাপার হচ্ছে ও এমন একটা রাষ্ট্র সে দেখতে চায় যেটা ওর কাছে মনে হচ্ছে একটা মহাভারতের যুগের মানে রাষ্ট্র, যেখানে নাকি আপনারা তো জানেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এতটাই জ্ঞানী লোক, উনি জানেন যে মহাভারতের যুগে ইন্টারনেট ছিল, এবং এই না শুধু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সেই ইন্টারনেটে 3G 4Gতে হয়তো আইপ্যাডে বা কিছুতে কুরুক্ষেত্রের যুদ্ধটা পুরো লাইভ দেখিয়েছিল, তাই তো। তো যেই লোকের এত জ্ঞান, যে নাকি কতগুলো সায়েন্টিস্টের সামনে 2018-এ প্রজ্ঞা ভবনে কতগুলো মানে অনেকজন সায়েন্টিস্ট ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, দিল্লি থেকে বাইরে থেকে এসছিলেন, ওদের সামনে যেই লোক জোর গলায় বলতে পারে যে মহাভারত কা টাইম মে ইন্টারনেট থি, তারপর ধৃতরাষ্ট্র সঞ্জয় ইন্টারনেট দেখেছে। তো এই যে ও যে জোর গলায় যে এই কথাগুলো যে বলে, হ্যাঁ, महाभारत का टाइम में सैटेलाइट थी, इंटरनेट था, आप लोग जो कर रहे हैं नया कुछ नहीं है, वो सब था। তো এই যে নাকি এরকম পাগলের মতো প্রলাপ বকতে পারে যে নাকি মহাভারতের যুগে ইন্টারনেট ছিল, আবার সে জোর গলায় বলছে মহাভারতের যুগে নাকি স্যাটেলাইটও ছিল। তো
তো ওর ব্রেন যে বাংলা মদ গাঁজা আর বিভিন্ন জিনিস খেয়ে যে কোন অবস্থায় আছে, এটা যারা অপোজিশন পার্টিকে ছেড়ে দিলাম, যারা বিজেপিতে আছেন বিচক্ষণ লোক নামাবলী দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনারাই ভাবুন যে এই লোককে মুখ্যমন্ত্রী রেখে আপনাদের লাভটা কি হলো? এটা তো কোনো কিছু তো হলো না লাভ। আপনাদের পার্টি থেকে শুরু করে পলিটিক্যাল কেরিয়ার কিছুই থাকবে না এই মূর্খ যতদিন থাকবে পাওয়ারে। তো এই মূর্খ দেখা যাচ্ছে সে একটা হিন্দু রাষ্ট্রের সে স্বপ্ন দেখছে। বাই দ্য ওয়ে, এইসব মূর্খদের কাছে হিন্দু রাষ্ট্র মানে কি জানেন তো? এদের কাছে হিন্দু রাষ্ট্রটা হচ্ছে যে বহু বিবাহ প্রথা আবার শুরু হবে, সতীদাহ প্রথা শুরু হবে, তারপর সবাই নামাবলী পরে ঘুরে বেড়াবে। তো বিভিন্ন রকমের যেগুলো নাকি ভারতীয় সমাজে যেগুলো মানে ক্রাইম বা নোংরামি ছিল, এই সমস্ত জিনিসগুলো আবার ফিরিয়ে আনতে চায়। তা আমি এর কথাতে কত যাব, আমার মানে লাইভের সময় কুলোয় না, অনেক সময় কথাও বলতে ইচ্ছে করে না এই মূর্খকে নিয়ে। কিন্তু হ্যাঁ, আবার এই যেমন বলেছে যে কোভিড-19 টট আস, এটা আজকের কথা। বিপ্লব দেব বলেছে কোভিড-19 আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু প্রাইম মিনিস্টার মোদিজি কোভিড-19 কে শিখিয়ে দিয়েছে, লেসন দিয়েছে। তো আপনারা এই ভিডিওটা আছে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে, দেখে নেবেন যে কিরকম মূর্খ হলে পরে। আর সব জায়গাতে খালি মোদিজি মোদিজি মোদিজি। আরে ভাই, তুমি কি বাঁশের বিস্কুট খাওয়া খোকা নাকি যে মোদিজির কোলে বসে মোদিজির নাম জব করবে? নিজে কি করেছো 3 বছর ত্রিপুরাবাসীর কাছে হোয়াইট পেপার পাবলিশ করো। যদি কোনো দম থাকে ত্রিপুরাবাসীর কাছে, বিপ্লব দেবের পাবলিশ করা উচিত যে ও কটা চাকরি দিয়েছে। 96,000 যদি চাকরি দিয়ে থাকে, 23,000 গভর্নমেন্ট চাকরি দিয়ে, তো লিস্ট কোথায়? কোথাও লিস্ট নেই। আর প্রত্যেকদিন প্রোগ্রামে খালি মোদিজি মোদিজি মোদিজি। তা আজকে বললো যে কোভিড-19 করোনা নাকি আমাদের সবাইকে বিশাল বড় লেসন শিখিয়েছে, কিন্তু মোদিজি করোনাকে শিখিয়েছে অনেক বড় লেসন, মানে করোনা পালিয়ে গেছে, এই বিপ্লব দেব বলতে চেয়েছে। তারপর আমি কি বলবো, মানে কত যে টপিক, এটা মানে কি হয় যে আচ্ছা আজকে আবার বলেছেন বিপ্লব দেব, আপনারা দেখে নেবেন। আমি জানি না ও মানে কি যে বলবো, মানে কোন ঘাটের জল যে খায় ও প্রত্যেকদিন রাত্রে। পিপল ডোন্ট ওয়ান্ট এনিথিং। আজকে বিপ্লব দেব বলেছে পাবলিকের কিছু চাই না, যদি আমি ওদের সাথে একটা সেলফি তুলি তাহলেই পাবলিক খুশি হয়ে যায়। তো এটা হচ্ছে আজকে বিপ্লব দেবের বক্তব্য। তা আপনারা বলুন তো যে কোন ব্র্যান্ডের বাংলা খেলে পরে রাত্রেবেলা পরের দিন এরকম ভাষণ বেরোয় পেটের থেকে? তো এটা আপনারাই ডিসাইড করুন, আমি আর কি বলবো। তো তারপর হচ্ছে গিয়ে কি বলবো, মানে লিস্ট এত বড় না, মানে সময়ে কুলোবে না এই লাইভ 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 করতে গিয়ে। আচ্ছা, তারপর হয়েছে বিপ্লব দেব বলেছে যে আনএমপ্লয়েডদের ইউথে 2023 অব্দি ওয়েট করতে, কষ্ট করতে, এটা আমি আগেও বলেছি। এবং কষ্ট করতে, যারা বিজেপিতে আছে, যারা বিজেপিতে নামাবলী গায়ে দিয়ে গেরুয়া রঙের সমস্ত শালু টালু পরে ঘুরছেন, ওদের উদ্দেশ্যে বিপ্লব দেবের বক্তব্য হচ্ছে আপনারা 2023 অব্দি কষ্ট করুন, চাকরি বাকরির কোনো আশা করবেন না, লোন তো দূরে থাক, আপনারা করে যান আপনাদের কাজ। 2023-এ আমি ক্ষমতায় আসি, তারপর আপনাদের দেখবো যে আমি কি করতে পারি। তো আপনারা সবাই জানেন। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলতে চাই, দেখুন ত্রিপুরা বিজেপিতে কিছু ভালো কিছু মানুষ আছে, যেমন ধরুন ডেপুটি সিএম জিষ্ণুদেব বর্মন বলুন, অনেকেই আছে যারা নাকি মানে ফেয়ারলি অ্যাকসেপ্টেবল এবং পাবলিক দ্যাট দে আর অনেস্ট বা স্ট্রেট পিপল। তো আপনারা যারাই বিজেপিতে আছেন, যারাই আমার কথা শুনছেন, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এক হচ্ছে রতনলাল বাটপার, আরেক হচ্ছে বিপ্লব দেব। এরা কি করছে? আপনাদের পার্টি তো ধ্বংস হলোই, আপনাদের নিজেদের কেরিয়ারও ধ্বংস, যদি না আপনারা যদি গর্জে দাঁড়ান। আচ্ছা, এবার একটা আমি খবর পেয়েছি, এটা এখনো আমরা ডকুমেন্ট হয়তো পাবো কিছুদিনের মধ্যে। খবরটা হলো বিপ্লব দেব কিন্তু দু হাতে কামিয়ে নিচ্ছে, কিন্তু এটা বিজেপির যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, দু হাতে কামিয়ে নিচ্ছে। শুনলাম অঙ্কুশ বাজোরিয়া মানালিতে 18 কোটি টাকাতে বড় একটা ফার্ম হাউসের কি বলে ওটা, ফার্ম হাউস এটা কিনেছে।
এবং এটা অঙ্কুশ বাজরিয়াদের হলেও আসলে এটা বিপ্লব দেবের হবে আর কি, 18 কোটি টাকার। তো আপনারা দেখুন, বিপ্লব দেব দু হাতে কামিয়ে নিচ্ছে, এটা যারা বিজেপিতে আছেন তারাও জানেন। তো এই হচ্ছে ত্রিপুরার এখন পরিস্থিতি। আর এছাড়া আজকে যে টপিক যে আছে, আর ওয়াটার ক্রাইসিস, তারপর চরিলামে স্কুলে, মানে কত বলবো, মানে চারিদিকে একটা নৈরাজ্য নৈরাজ্য চলছে সারা ত্রিপুরাতে। গভর্নেন্স বলে তো কিছু নেই, চারিদিকে একটা নৈরাজ্য চলছে। তো ত্রিপুরা বিজেপিতে মানে শিক্ষিত মানুষদের অবস্থাটা খুবই করুণ, যারা বিজেপি করছেন কিন্তু ত্রিপুরা বিজেপিতে আছেন, শিক্ষিত মানুষদের অবস্থা খুবই করুণ। আজকে আমি দেখলাম যে প্রতিমা ভৌমিকের বিজেপি পার্টি অফিসে একটা প্রেস কনফারেন্স চলছে, পাশে দেখলাম যে ডক্টর অশোক সিনহা প্রায় ঘুমেই পড়ে যাচ্ছে, ঘুমে ঢুলঢুল করে পড়ে যাচ্ছে। ওই ভিডিওটা আছে, চারিদিকে দেখে নেবেন। তো এতে বোঝা যায় যে যারা বিজেপিতে শিক্ষিত ওদের কোনো ইন্টারেস্ট নেই এই গরু ছাগলের কি বলে কাজ বা কথা কথা শুনতে। তো তারপর আমি যেটাতে আসছি টপিকে, অনেকটাই তো কথা হয়ে গেল, যেটাতে আসছি এটা হচ্ছে যে জিবি হসপিটাল নিয়ে। তো জিবি হসপিটালে আপনারা জানেন যে প্রত্যেক দিন মৃত্যু চলছে, এটা কোনো থেমে নেই। আমার সাথে আমার পরিচিত একজন অ্যাডভোকেট আত্মীয় মারা গেছে জিবি হসপিটালে অক্সিজেনের অভাবে, কিন্তু প্রোটেস্ট করতে ভয় পায় যদি না আবার মানে মার খায়। তো জানেন যে এখন জিবি হসপিটালে যে একজন ভিজিটিং নিউরোসার্জন ছিল, নিউরোসার্জন নেই, অক্সিজেনের পাইপের এখনো সমস্যা, প্রত্যেকদিন মৃত্যু হচ্ছে। কিন্তু বিপ্লব দেব এই যে মানে ডাবল হীরা নাকি আবার হীরা প্লাস, এটার ঢাকঢোল সে বাজিয়ে যাচ্ছে দিনের পর দিন। তো বন্ধুরা, আপনারা যে পার্টিতে থাকুন না কেন, বিজেপিতে থাকুন, অপোজিশনে থাকুন, এটা কথা না। কথাটা হলো এরকম ত্রিপুরা রাজ্যকে আপনারা দেখতে চেয়েছিলেন, যেখানে নাকি একদিকে বাটপাড়ির মতো প্রত্যেকদিন মুখ খুললে বাটপাড়ি আলাপ, লক্ষ লক্ষ চাকরি দেওয়া হয়েছে, আরেকদিকে ওই একই লোক ড্রাগ মাফিয়ারদের থেকে কমিশন পাচ্ছে, চারিদিকে নৈরাজ্য চলছে, লোডশেডিং থেকে শুরু করে হসপিটালগুলোতে কিছু নেই, অক্সিজেনের পাইপগুলো অবধি মানে শেষ, চারিদিকে এরকম নৈরাজ্য চলছে সারা ত্রিপুরাতে। তো তা চাকরি বাকরি তো নেই, সিপিএম কংগ্রেস ফ্যামিলি তো বাদ দেন, যারা বিজেপিতে আছে এরাও চাকরি বাকরি নেই। আর যারা আমার প্রত্যেক লাইভে সানডেতে বিজেপির আইটি সেল, যেটা নাকি বিল্লুর আইটি সেল সেক্রেটারিয়েটের থেকে অপারেট হয়, তারাও ভাই তোমরা শোনো, আমার নামে আজে বাজে লিখতে পারো, কিন্তু তোমরা খোঁজ নিয়ে দেখবে তোমাদের চাকরি কিন্তু 1 বছরের জন্য। গত বছর যারা ছিল বিপ্লব দেবের আইটি সেলে সবাইকে চাকরি থেকে বার করা হয়েছে, ওদেরও কোনো ভরসা নেই। এই হচ্ছে জুমলার টিপিক্যাল, যে যারা নাকি জান প্রাণ দিয়ে ওদের জন্য কাজ করে ওদেরকেও কিন্তু বার করে দেওয়া হয়, ওদেরকেও কিন্তু প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখা হয় না চাকরি বাকরির। আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের উপরে যে অ্যাটাক হয় বিপ্লব দেবের বিরুদ্ধে বা ওদের বিরুদ্ধে মুখ খুললে, এগুলো বেশিরভাগই ফেক অ্যাকাউন্ট থেকে আসে, এবং এই ফেক অ্যাকাউন্টগুলো অপারেট করে বিপ্লব দেবের আন্ডারে 12 বা 14 জন আইটি সেল সেক্রেটারিয়েট থেকে। এবার মজার ব্যাপার হচ্ছে এই আইটি সেলের ছেলে মেয়েদের আনা হয়, ওদেরকে গভর্নমেন্টে পার্মানেন্ট চাকরি দেওয়া হবে, সবাই স্ট্রাগলিং ফ্যামিলি থেকে যারা বিজেপির আইটি সেলের ছেলে মেয়েরা, কিন্তু ওদেরকেও 1 বছর পরে বার করে দেওয়া হয় আর কি। তো যারা এখন আইটি সেলে আছো, আমার লাইভে এসে উল্টো পাল্টা লিখছো, তোমরা খোঁজ নিয়ে দেখো, তোমাদের গত বছর যারা ছিল সবাইকে কিন্তু বার করে দেওয়া হয়েছে। তো তোমরা যতই প্রভু ভক্তি দেখাও, যত বড়ই ভক্ত হোক, জুমলা কিন্তু তোমাদের কিছু দেবে না, আগে পরে তোমরা বিদায় হবে এই চাকরি থেকে। তো বন্ধুরা, আমি বলবো যে 10,323 এসএসএ টিচার না শুধু, আপনারা যারাই আমার কথা শোনেন বা ফলো করেন, আপনাদের উদ্দেশ্যে এটাই বক্তব্য যে আপনারা গণতান্ত্রিকভাবে কোনায় কোনায় আন্দোলন গড়ে তুলুন। কারণ চারিদিকে এখন একটা ভয়ের মানে এটা ভয়ের পরিবেশ, একটা সন্ত্রাসের একটা পরিবেশ চলছে চারিদিকে। হ্যাঁ, এখানে কেউ মুখ খুলতে পারছে না, কিছু করলেই লাগিয়ে দেওয়া হচ্ছে, একদিকে পুলিশ আরেকদিকে গুন্ডা। তো এরকম। তো গণতন্ত্র কি হয়, গণতন্ত্রে ঠিক যেমন
প্রেসার কুকারের মতো সেফটি ভালভটা যদি ঠিক না থাকে, গণতন্ত্রে মানুষকে প্রোটেস্ট করতে দেওয়াটা হচ্ছে প্রেসার কুকারের সেই সেফটি ভালভের মতো, অনেকটা ওটা দিয়ে কিছুটা বেরিয়ে যায়, মানুষের ক্ষোভ বা ওদেরকে এগুলো করতে দিতে হয়। কিন্তু গণতন্ত্রে যদি গণতান্ত্রিক আন্দোলনটাকেই না করতে দেওয়া হয় এবং এইভাবে অগণতান্ত্রিক বর্বরভাবে যদি গণতান্ত্রিক আন্দোলনটারই মুখ বন্ধ করে দেওয়া হয়, তাহলে যেটা হয় এটা হচ্ছে প্রেসার কুকার যেমন ব্লাস্ট হয়ে প্রচুর মৃত্যু হয়, ওরকম হয় কিন্তু গণতন্ত্রে। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ত্রিপুরা না শুধু, রেস্ট অফ দ্য ইন্ডিয়া, ভারতবর্ষে এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের উপরে চারিদিকে বিশালভাবে যে অ্যাটাকটা এসছে, সেই অ্যাটাকের বিরুদ্ধে এখন মানুষ জেগে উঠছে। আপনারা দিল্লিতে যে ফার্মার প্রোটেস্ট এগুলো দেখছেন, এগুলো খালি শুরু হয়েছে, এগুলো আরো বাড়বে, দিনকে দিন মানুষ জেগে উঠবে। আর ত্রিপুরাতে আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা বোকার মতো ভয় পেয়ে একখানে লুকিয়ে থাকবে না, কারণ আপনারা হচ্ছেন 37 লক্ষ, আর বিপ্লব দেবের পুলিশ হচ্ছে সব মিলিয়ে খুব সম্ভবত 26 কি 27,000, আর কি গুন্ডা বাহিনী হয়তো হবে 1000 খানেক, সব মিলিয়ে সারা ত্রিপুরা জুড়ে। তো আপনাদের আমি একটা কথা বলি যে ভারতবর্ষর মানে ইন্টারন্যাশনাল, আপনারা জানেন টাইম ম্যাগাজিন অল ওভার দি ওয়ার্ল্ড, এটা একটা মানে খুব রেসপেক্টেড একটা ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন, এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়, ইউএস থেকে ইন্ডিয়াতে। তো টাইম ম্যাগাজিনের ডাটা অনুযায়ী ইন্ডিয়াতে দেখুন কি কি হয়েছে গত 5-6 বছরে। প্রেস ফ্রিডম ইন্ডেক্স এখন হচ্ছে 142 আউট অফ 180 কান্ট্রিজ, 4 স্পটস বিহাইন্ড সুদান অ্যান্ড 3 বিহাইন্ড মায়ানমার। এটা হচ্ছে যে ভারতবর্ষ বা ত্রিপুরাতে এখন প্রেস, মানে আমরা যারা মিডিয়া, আমাদের ফ্রিডম নেই বললেই চলে। সারা বিশ্বের 180টা দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 142, 142 প্রেস ফ্রিডম ইন্ডেক্স। তারপর হচ্ছে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স, মানে এই যে 10,300 দেশের ওরা যে প্রোটেস্ট যে করতে পারছেন না বা কেউই গণতান্ত্রিকভাবে প্রোটেস্ট করতে পারছেন না, এই যে হিউম্যান ফ্রিডম, যেটা নাকি কনস্টিটিউশন বা হিউম্যান রাইটস আমাদের গ্যারান্টেড, হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে এখন ভারতবর্ষের পজিশন হচ্ছে 111 আউট অফ 162টা দেশের মধ্যে। ঠিক আছে, জাস্ট আপনারা দেখুন। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটা নাকি ইন্ডিয়াতে হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করেছে আগে, ওরা কিন্তু ইন্ডিয়া থেকে অপারেশনটাই গুটিয়ে নিয়েছে। তো এই হচ্ছে এখন ভারতবর্ষে গণতন্ত্রের পরিস্থিতি, এবং ত্রিপুরাতে যা হচ্ছে এটা বৃহত্তর ভারতবর্ষেরই একটা প্রতিফলন, যে ইউপিতে কি হয়। আপনারা তো দেখেছেন ইউপিতে, যারা এখন তো সবাই খবর রাখেন, যে উন্নাও রেপ কেসটা যে ইউপিতে যে হয়েছিল, একটা সাধারণ একটা মেয়েকে একটা বিজেপির এমএলএ রেপ করে তারপর মার্ডার করা হয়েছে। তারপর এই রেপ কেস ধামাচাপা দিতে ওই মেয়েটার পুরো ফ্যামিলিকে মার্ডার করা হয়েছে, ওর বাবাকেও মার্ডার করা হয়েছে, সবাইকে মার্ডার করা হয়েছে। তারপর মেয়েটা মানে কি বলবো, মানে ওই কেসটা যে উন্নাও রেপ কেস উত্তরপ্রদেশের, আপনারা যদি এবার উন্নাও ছেড়ে ত্রিপুরাতে আসেন, ত্রিপুরাতে রতনলালের কনস্টিটিউয়েন্সিতে মোহনপুরে যেই মেয়েটাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাত্রেবেলা সারারাত্র রেপ করা হলো, মোহনপুরে মাঠে পুড়িয়ে দেওয়া হলো ধান খেতে, এটার এখন অব্দি কিন্তু কিছু হয়নি। তো এটা কিন্তু গণতন্ত্র না, এটা হচ্ছে এখন স্বৈরতন্ত্র চলছে। এবং বিপ্লব দেব যে এত কিছু করার পরেও যে সে টিকে আছে, কারণ হচ্ছে বিভিন্ন ড্রাগস, জাভা ট্যাবলেট, দেশি মদ, বিভিন্ন জায়গা থেকে সে যে কমিশনগুলো পাচ্ছে কোটি কোটি টাকা, সেই টাকাগুলো বেলানো হচ্ছে, চারিদিকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে টাকাগুলো। এই টাকাগুলো যেমন পুলিশেও খাচ্ছে, সেটা এসপি ওএস মানিক দাস হোক না কেন, বা ওর কিছু প্রভুরাও খাচ্ছেন চারিদিকে। তো এই জন্য কিন্তু ত্রিপুরাতে এখন একটা শনির দশা চলছে। তো এই জন্য বন্ধুরা, অনেকটাই সময় হলে কি করে 1 ঘন্টাতে হয়ে যায় কথা বলে। তো বন্ধুরা,
আরেকটা কথা আমি বলি, আজকে আমার লাইভের ভিডিওগুলো আপনারা সবাই ডাউনলোড করে রাখবেন এবং সবাই একজন আরেকজনকে গণতান্ত্রিকভাবে সবাইকে জাগিয়ে তুলুন। কারণ এখন ভারতবর্ষ না, শুধু আমাদের ত্রিপুরাতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বা গণতন্ত্রকে ধরে রাখতে, আমাদের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করতে আমাদের সবাই মিলে এই সংগ্রামটা করতে হবে। গণতন্ত্র এটা আমাদের সবার অধিকার। এইভাবে যে ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনকি আমার বিরুদ্ধে কত ফলস কেস, কত কিছু, মানে এরা যেই এদের বিরুদ্ধে মুখ খোলে ওদেরকে টুটি মানে এভাবে চিপে চিপে ধরতে চায়। তো এখন ত্রিপুরাতেও আমি বলবো আপনাদের সবাইকে, যারা এই নরক যন্ত্রণা ভোগ করছেন, আপনারা সবাই গর্জে উঠুন। ছোট ছোট মানে কোনায় কোনায় আপনারা এইভাবে জেগে উঠুন, যাতে এই ভয়ের যে একটা সন্ত্রাসের পরিস্থিতি একটা যে তৈরি করেছে, এটা যাতে কিছুদিনের মধ্যে যাতে সম্পূর্ণ আমরা ওদেরকে মানে পরাজিত করতে পারি। তো বন্ধুরা, এখন যত কিছুই হচ্ছে আপনাদের সাথে, আপনারা আনএমপ্লয়মেন্ট আছেন বা কেউ আপনাদের মেরেছে বা কেউ আপনাদের উপরে অ্যাটাক করেছে, সবকিছুর জবাব একটাই, এটা হচ্ছে সংগ্রাম। স্বাধীনতা সংগ্রাম তখনই হয়েছিল যখন ভারতবর্ষের মানুষদের ব্যক্তি স্বাধীনতাটাকে পুরো মিটিয়ে দেওয়া হয়েছিল, অপহরণ করা হয়েছিল। তখনই কিন্তু স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল ভারতবর্ষে ব্রিটিশের আমলে। এখনো আমাদের সেকেন্ড ফ্রিডম স্ট্রাগলের সময় এসছে। আমাদের ব্যক্তি স্বাধীনতা নেই, আমাদের উপরে বিভিন্ন দিক থেকে অ্যাটাক আসছে। আমাদের উপরে একদিকে গুন্ডা, আরেকদিকে হচ্ছে সেই ঘুষ খাওয়া, সেই ড্রাগের পয়সা বেতনভোগী পুলিশ থেকে শুরু করে এরা। তো এই যে এরা কিছু আমাদের উপরে এইভাবে অগণতান্ত্রিক ভাবে এইভাবে ওরা আমাদের গণতন্ত্রের যে আমাদের যে মৌলিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ, এরা এইভাবে আমাদের কণ্ঠবদ্ধ এভাবে করতে চাইছে। তো এটার বিরুদ্ধে বন্ধুরা আপনারা সবাই জেগে উঠুন। ইট ইজ টাইম ফর সেকেন্ড ফ্রিডম স্ট্রাগল ফর রিস্টোরিং ডেমোক্রেসি দ্যাট অ্যাপ্লাইজ ইন ত্রিপুরা অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড। ডেমোক্রেসি আমাদের বার্থ রাইট। এটা বিপ্লব দেব ওর বাপের কারোর ক্ষমতা নেই সেই রাইট আমাদের থেকে নেবার। আমরা প্রোটেস্ট করতে পারি না। এরকম 400-500 ভাই বোনেদের 10,300 দেশকে এইভাবে রক্তাক্ত করা হলো, সারা ত্রিপুরাবাসী দেখলো। যারা অনেক আছেন ইন্টেলেকচুয়াল, আপনারা চুপ করে আছেন ভয়ে, কিন্তু কতদিন চুপ করে থাকবেন? একদিন তো অ্যাটাকটা আপনাদের বাড়িতে হবে না? এই যে চারিদিকে ড্রাগ, জাবা ট্যাবলেট, দেশি মদের কাউন্টার, এতে কি আপনাদের বাড়ি ঘরে এফেক্ট হবে না? যারা আপনারা বিজেপিতেও আছেন, বুদ্ধিজীবী আছেন, আপনাদের এফেক্ট হবে না? আপনাদেরও এফেক্ট হবে। তাই পার্টি দলমত নির্বিশেষে গণতন্ত্রকে রক্ষা করা ত্রিপুরাতে এটা আমাদের দায়িত্ব। আপনারা সবাই জেগে উঠুন। যা চোখে দেখছেন, যা মনে করছেন রং, এটার বিরুদ্ধে আপনারা জেগে উঠুন। কিন্তু এই জুমলাকে ত্রিপুরা থেকে হটাতে হবে। এই শনি ত্রিপুরা থেকে আমাদের বিদায় করতে হবে। যদি আপনারা ভয় পেয়ে বসে থাকেন, ত্রিপুরা অলরেডি ধ্বংস হয়ে গেছে 70-80% চারিদিকে, সমাজ থেকে শুরু করে চারিদিকে। আরো বাকি আর কিছুই থাকবে না, এটা শ্মশানে পরিণত হবে। অলরেডি শ্মশান হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা, আরো শ্মশান হতে থাকবে। তো এই জন্য আমাদের সবাই মিলে জেগে উঠতে হবে। আমরা গণতান্ত্রিক অধিকার আমাদের রক্ষা করতে হবে এবং ত্রিপুরাকে এই স্মাগলার, এই ক্রিমিনালদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব এটা আমার, আপনার, সবাই আমাদের। আমরা ভয় পেয়ে বসে থাকলে হবে না, এতে কিছুই হবে না। আর গণতন্ত্রে আমাদের সবাইকে জেগে উঠতে হয়। এবং আমরা একটা জিনিস আপনারা সবাই জানেন, গণতন্ত্রে একটা সময় আসে যখন আমরা এইভাবে কষ্ট পাই, একটা ডিক্টেটর চলে আসে, একটা শনির একটা পিরিয়ড চলে আসে, একটা বারবারিয়ান একটা রুল চলে আসে, যেটার কারণে আমরা হাজার হাজার মানুষেরা ভুক্তভোগী হই। কিন্তু গণতন্ত্রের এতটাই শক্তি যে এটা সাদ্দাম হোসেন হোক বা মুসোলিনি হোক, হিটলার হোক, যেই হোক, যারাই ডিক্টেটর হয়েছে ইতিহাসে, ওদেরকে কিন্তু মানুষ খালি শেষ করেনি, শুধু ওদের শেষে এই তন্ত্রটা,
স্বৈরাচারীদের যে সেই তন্ত্র সেটাকেও কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে। তো গণতন্ত্রের জয় হবে, এটা সময়ের অপেক্ষা, কিন্তু আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা মিডিয়া থেকে চালাবো, আপনারা চারি কোণা থেকে চালান, আমাদের কিন্তু এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আমি যাবার আগে আবারও বলছি, আমার লাইভের ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে রেখে দেবেন, কারণ আমার পেছনে হাত ধুয়ে লেগেছে চারিদিক থেকে, ফেসবুক অ্যাকাউন্ট চারিদিক থেকে ব্লক করার, ডাউন করার। আপনারা যারা জানেন না, এই 3 বছরে এটা আমার 7 নম্বর ফেসবুক অ্যাকাউন্ট। তো এরা এটাও ব্লক করলে হয়তো আবার খুলতে হবে। যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো ডাউনলোড করে দেখবেন, কিন্তু আমাদের ক্রুসেড, আমাদের যুদ্ধ, গণতন্ত্রের জন্য যুদ্ধ, এটা চলতে থাকবে। গণতন্ত্রে আমাদের কেউ থামাতে পারবে না। আমাদের জয় হবেই হবে, কিন্তু আমরা আরো শক্তিশালীভাবে আমাদের এই যুদ্ধ আমরা চালিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আগামী রোববার দিন কথা হবে। জয় হিন্দ।